স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আরও কয়েকদিন পরিস্থিতি দেখে হরতাল অবরোধ বন্ধে আদালতে রিট করবে ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তারা এটাই জানাচ্ছেন এবং এরই বলছেন, এরই মধ্যে তারা এই ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছেন। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ কথা বলেছেন আরও, এবং এর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সচিবকে পক্ষ করে রিট করার পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। আজ আমাদের আলোচনার বিষয় হরতাল অবরোধে ব্যবসা বাণিজ্য। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ভরসা, এবং এফবিসি আরেকজন পরিচালক তোসাদ্দেক হোসেন খান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব আমরা একটি প্রতিবেদন। এক মাসেরও বেশি সময় ধরে চলছে ২০ দলীয় জোটের টানা অবরোধ হরতালের মতো সহিংস কর্মসূচি। প্রায় প্রতিদিনই আগুনে পুড়ছে অসংখ্য গাড়ি। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষি ও রপ্তানিমুখী শিল্প। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের হিসেবে এ পর্যন্ত হরতাল অবরোধে ব্যবসা বাণিজ্যের ক্ষতি প্রায় ৯০,০০০ কোটি টাকা থেকে ১.৫ লাখ কোটি টাকা। তাই হরতাল অবরোধ বন্ধে ১০ জানুয়ারি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল এফবিসিসিআই। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এর যদি বন্ধ না হয় তাহলে শিগগিরই এই লাইনে আমাদের একটা কিছু করতে হবে, কারণ আমাদের তো বাঁচতে হবে। আলাপ আলোচনা কালকেও করেছি, আমরা আবার আলাপ আলোচনা করে আমরা জানাবো এবং সেই প্রক্রিয়ার ভিতরে আমরা আছি। আমরা আইনের দিকটাও দেখছি যে আইনে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, যাতে হরতাল অবরোধ যেটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে সেটা রহিত করা যায় কিনা। এ প্রক্রিয়ায় সরকারকে পক্ষ করে মামলা করার পরামর্শ আইনজীবীদের। ব্যবসায়িক সম্প্রদায় এগ্রি পার্সন একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে হরতাল অবরোধ এগুলো বন্ধ করতে পারে। হোম মিনিস্টার, হোম সেক্রেটারিকে পার্টি করে রেসপন্ডিং করে ডাইরেক্ট কিন্তু এস্টাবলিশ করতে পারে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংলাপের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শফিকুল ইসলাম ভরসা এবং জনাব তোসাদ্দেক হোসেন খান, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জনাব ভরসা, প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে এফবিসি আপনাদের সংগঠন থেকে এক ধরনের মুভের কথা চিন্তা করা হচ্ছে, যে এই হরতাল এবং অবরোধ কিভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে বন্ধ করা যায় কি না। আপনার কি মনে হয় যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জাতীয় যে রাজনৈতিক কর্মসূচি হরতাল বা অবরোধ এটাকে আসলে বন্ধ করা সম্ভব কিনা? আসলে আইনি প্রক্রিয়া হতে একটা ব্যবস্থা, বাট আমাদের মধ্যে সকলের মধ্যে একটা সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। কারণ আমরা এখানে যে দলেই করি না কেন, আমরা কিন্তু একই দেশের মানুষ। আমাদেরকে আগে দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে, এই চিন্তা করেই আমাদেরকে আগাতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব তোসাদ্দেক হোসেন খান, আপনাকে জানতে চাচ্ছি যে প্রায় আমরা বলছি যে রাজনীতি যে কর্মসূচি চলছে এটাকে অর্থনীতির বাইরে রাখা উচিত, সবাই বলছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু এটা আদৌ কি আসলে সম্ভব? যখনই একটা হরতাল ডাকবেন বা অবরোধ রাখা হবে, প্রথমেই যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। আসলে এটা কি ধরনের চ্যালেঞ্জ বলে আপনার কাছে মনে হয়, এটা সম্ভব কিনা আসলে? ধন্যবাদ আপনাকে। জি, আসলে এই কথাটা যদি বলেন যে রাজনীতি অর্থনীতি আলাদা করে রাখবেন, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। কারণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি। আর হোল ওয়ার্ল্ডে আপনি যদি এখন দেখেন, আগে রাজনীতি ছিল একরকম, এখন কিন্তু অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। আপনি এখন বর্তমানে যদি আপনি অর্থনীতিকে একটা সাইডে রেখে আপনি চিন্তা করেন রাজনীতি করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। আর অর্থনীতি মূল চালিকা শক্তি। আর বাংলাদেশের মতো দেশে আমরা প্রাইভেট সেক্টর 70% উপরে আমাদের কন্ট্রিবিউশন টোটাল ইকোনমিতে। তো আপনি এই ক্ষেত্রে তো আপনি অর্থনীতি বাদ দিতে পারেন না। তবে এটার একটা আইনি পদক্ষেপ আমার মতে এটা নেওয়া উচিত। এটা হয়তো ভাই বললো যে একটা ব্যবস্থা, এটা একটা কিন্তু আইনি পদক্ষেপ নিতে হবে। এখন কিন্তু ওইভাবে হরতাল হচ্ছে না। কিন্তু আপনি একটু হাইওয়েতে যান, আপনি ঢাকা শহরে ঘুরেন, ওভাবে হচ্ছে না। দুই একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা হচ্ছে, কিন্তু এটা আইনি পদক্ষেপের মাধ্যমে আরো যদি জোরদার করা যায়, আমার ধারণা এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ জনাব খান। আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব ভরসা, আপনাকে জানতে চাচ্ছি যে কথা বলছেন আপনারা এই সময়ে, যে গত 40-42 দিনের মধ্যে যে ব্যাপক ক্ষতি হয়েছে অর্থনীতির, এই ক্ষতি পুষিয়ে নেবার মতো অবস্থা কি আপনাদের আসলে আছে কি না? দেখেন, আমরা 2013-তেও এইরকম প্রলয়ঙ্করী এক ঘটনার সাথে জড়িত হয়ে আমাদের ওই সময়ও খুব
একটা নাজুক পরিস্থিতি ছিল অর্থনীতিতে। আবার 2014-তে আমরা যখন এক বছরে একটা খুব শান্তিপূর্ণ পরিবেশ পেলাম, আবার আমাদের ব্যবসার গ্রোথ কিন্তু বাড়তে থাকলো, এবং সবচেয়ে ভালো যে আমাদের জিডিপির যে গ্রোথ, এটা 6-এর উপরেই কিন্তু ধরে রাখা সম্ভব হয়েছিল। কিন্তু এবার রক্তক্ষরণটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু আমরা মার্কেটে যে ইম্প্যাক্টটা দেখছি, এখন মানুষের কেন যেন বাইং এবিলিটিটা একটু অনেক কাটেল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমরা তো কনজিউমার মার্কেটের সাথে রিলেটেড, আমার গ্রুপ বা আমারও নিজের কিছু আউটলেট আছে। আমি দেখছি যে স্টার্টিং এ হরতাল অবরোধের স্টার্টিং এ যে আমার সেলের ভলিউমটা ছিল, এখন কেন যেন সেলটা আমার অলরেডি 50 to 60% ড্রপ করে গেছে। আচ্ছা, আচ্ছা। এই অবস্থা যদি চলতে থাকে আসলেই আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর এই আপনি বলছেন যে এখান থেকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি, সরকার তো অবশ্যই সহায়ক ভূমিকার মাধ্যমে। আমাদেরকে সবচেয়ে বড় হলো এখন ব্যাংকের বিষয়ে বা ব্যাংকের যে আমরা সুদ দিয়ে, বা যে আমাদের তো সামনে জানুয়ারি ছিল স্টার্টিং, আপনার মার্চের এন্ডে গিয়ে আমাদের 3 মাসের একটা কোয়ার্টার শেষ হবে। ওই সময় কিন্তু আমরা একটা অনেক অস্থিরতার মধ্যে পড়বো। আচ্ছা, এই বিষয়ে যদি সরকার একটি মানে সুনজর দিতে পারে, আমার মনে হয় ব্যবসায়ীরা আবার সামনে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ জনাব খান। রপ্তানি বাণিজ্যের আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, আমাদের রপ্তানি বাণিজ্যের প্রধান যেটি পণ্য পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে আমাদের এক্সপোর্ট অর্ডার অনেক অনেক কমে গেছে। এখন যেটা এক্সপোর্ট অর্ডার হচ্ছে সেটা হচ্ছে আগেকার আমল, কিন্তু এখন নতুন করে অর্ডার পাচ্ছে না। এই অবস্থায় যেটা আমরা প্রায় বলেছিলাম যে পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে, জি, এখন কি মনে হয় নতুন করে আবার আমরা হুমকির সম্মুখীন পড়লাম? আসলে এখন ব্যবসা বাণিজ্যটা অনেকটা নির্ভর করে ইমেজের উপরে। এখন এই যে আমাদের হরতালে ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের দেশের ইমেজ। ইমেজটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু নতুন বায়ার্সরা আসবে না। আর ব্যবসা রপ্তানি বাণিজ্যে তো একটা বড় একটা অংশ আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করে। এই মোমেন্টে যদি ইমেজটা নষ্ট হয়ে যায়, যদি নতুন বায়ার না আসে, আপনি যেটা বললেন এগুলি পাচ্ছি আমরা প্রিভিয়াস যে অর্ডারগুলি, সেগুলি এখন আমরা পাচ্ছি, তো নতুন অর্ডার আমরা পাবো না। তো এটার এফেক্টটা পড়বে আরো কিন্তু 3-4 মাস পরে। এখন হয়তো আমরা ওইভাবে বুঝতে পারতেছি না, কিন্তু আমরা এফেক্টটা কিন্তু আরো 3-4 মাস পরে, এটা লং টার্ম একটা এফেক্ট পড়ে যাবে। আর বাংলাদেশের মতো একটা ছোট দেশের, এত জনসংখ্যার দেশ, এরকম একটা দেশে এরকম আজকে 48 ডেজ আর 47 ডেজ এরকম একটা দেশে এটা অ্যাবজর্ব করার ক্ষমতা আছে কিনা আমি এটা নিয়ে একটু মানে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখেন, এত সুন্দর একটা উন্নয়নের ধারায় বাংলাদেশ একটা ট্র্যাকের মধ্যে পড়ে গিয়েছিল, এমন একটা দেশ, এখানে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট হাই, আমরা এটার বিরুদ্ধে বলে আসতেছি, ব্যাংক ইন্টারেস্ট হাই, তারপরেও ব্যবসায়ীরা কিন্তু তাদের অধ্যাবসায় দিয়ে, তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে কিন্তু ব্যবসা একটা পর্যায়ে নিয়ে আসতেছে। এত ইন্টারেস্ট হাই কোথাও নাই, আমরা চেষ্টা করছি এর কমানোর জন্য। এরপরে যদি আবার আপনি এসব হরতাল অবরোধ দিয়ে দেন, আর সবটা একটা এনার্কি তৈরি হচ্ছে, ইমেজটা নষ্ট হচ্ছে। তো আমার মনে হয় এটা ইমিডিয়েট এটা বন্ধ করা উচিত, সরকারের এটা শক্ত হাতে দমন করা উচিত, ইমিডিয়েট এটা বন্ধ করা উচিত, নাম্বার 1। কারণ ব্যবসা বাণিজ্য যদি না বাঁচে, দেশ বাঁচবে না। অর্থনীতি আজকে রাজনীতিকে পরিচালিত করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইমিডিয়েটলি বন্ধ হওয়ার সম্ভাবনা দেখছেন আপনি ভরসা? হ্যাঁ, আসলে আমাদের দেশের তো রাজনীতিক যে মানে কালচার, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আসলে আমরা এখনো শঙ্কাগ্রস্ত যে আসলে এটা বন্ধ হবে কিনা। তবে আমাদের মানে পিপলদের মধ্যে, ম্যাস পিপলের মধ্যে আর ঘরে বসে থাকতে চাচ্ছে না। গত কয়েকদিনের যে সিনারিও, আমার তো মনে হচ্ছে না যে আমাদের ফিল করি না যে এটা হরতাল বা অবরোধ হচ্ছে। এখান থেকে বের হয়ে আসতেই হবে। এখন এই সমাধানের দায়িত্ব নিশ্চয়ই রাজনীতিবিদদের, তাদেরই করতে হবে, কিন্তু সেই সম্ভাবনা আমরা এখনো দেখছি না। জি, জনাব খান, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জনাব ভরসা বলছিলেন যে এই সময়ে ব্যাংকের যে সুদের হার আপনাদের বইতে হয়েছে, সেই বিষয়ে একটা নির্দেশনা চান। মুশকিল হচ্ছে সব ব্যবসারাই যারা করেন তারাই বলবেন যে আমার সুদের হারটা কমাতে হবে বা আমাকে মওকুফ করতে হবে, কিন্তু সরকারের কি সেই ক্ষমতা আছে? এবং যে ব্যাংকিং ব্যবস্থা, সেখানে তো সব অধিকাংশই বেসরকারি খাতে, তারা কীভাবে সামাল দিবে? সরকার দিক থেকে কী ধরনের নির্দেশনা আসলে আপনারা আশা করেন? নির্দেশনা আশা করছি আমি যে আসলে ব্যাংক ইন্টারেস্ট ইচ্ছা করলে কমানো যায়, এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ ব্যাংক বলবে না, ওটা ব্যাংক ওটা বলবে না। আমি এই প্রসঙ্গে বলতে পারি, গত কদিন আগে আপনার ওই আমাদের অল ব্যাংকার্সরা, মানে দ্যাট মিনস অল এমডিস অফ দ্য প্রাইভেট ব্যাংকস, তারা কিন্তু বসে নির্ধারিত করেছে যে আমরা ফিক্সড ডিপোজিটের উপরে 8%-এর উপরে আর দিব না। আচ্ছা, আমানতের পরে ওখানে যখন ওনারা সমন্বয় করতে পারলো, তাহলে ওনারা তাহলে সেখানে কমাবে না কেন? আচ্ছা,
এটা তো কিন্তু সুযোগ আছে। জনাব খান, ওই যে আমি আপনার কি বলছিলাম যুক্তি যে ছিল? হ্যাঁ। আপনার স্প্রেডটা যদি দেখেন, ডিফারেন্সটা যদি দেখেন, Rate অনেক বেশি। এটা অনেক বেশি। আপনি ওয়ার্ল্ডের কোন দেশে এটা পাবেন? আপনি কানাডা যান, আমেরিকা যান, উন্নত দেশে যান, তারা তো করতেছে, তো আমরা পারবো না কেন? তো আমরা চাচ্ছি একটা সিঙ্গেল ডিজিটে যদি আমরা নিয়ে আসতে পারি, তো এটা অর্থনীতির জন্য, আমার তো ধারণা, আমরা যদি ব্যাংক সুদ, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমরা যদি ব্যাংক সুদের হার কমিয়ে দেই, একটা র্যাডিক্যাল একটা বুস্ট আপ হয়ে যাবে ইকোনমির মধ্যে। আমরা ব্যবসায়ীরা যেটা বলি যে অল্প প্রফিট করো, বেশি সেল করো, আমার ধারণা এই ব্যাপারটাই হয়ে যাবে। আপনি যদি স্প্রেডটা কমাই দেন, আপনি সুদের হার কমাই দেন, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন, যদি সেটা সম্ভব না হয়, একটু কিছু 2-3% আপনি কমাই দেন, একদম ইকোনমি, আমার ধারণা র্যাডিক্যাল একটা বুস্ট আপ হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আচ্ছা, কিন্তু এই সুদের হার তো কমানো হঠাৎ করা হবে না, এবং বাংলাদেশের যে ব্যাংকগুলো তারাও বলছে এটা সম্ভব না, কারণ এই মুহূর্তে আমরা জানি যে প্রায় 1,00,000 কোটি টাকা অলস অর্থ পড়েছে ব্যাংকে। সেটাই বা আসলে সমাধান কি হবে আসলে? তার মানে কি যারা ব্যবসায়ী তারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, কিছু তো ভয়ের কারণ আছে। আর আরেকটা ব্যাপার হলো, গত কয়েক বছরে আমরা কিন্তু কিছু ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কম সুদে আমাদের অনেক বড় বড় লোন পাচ্ছি, বাংলাদেশের লোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ আছে, তারা কিন্তু লোন নিচ্ছে। সেটারও একটা চাপ থাকবে। এটার চাপ আছে। সেকেন্ডলি হলো, আমাদের এখানে এই যে সুদটা এত উচ্চ হারে, এই ব্যাংকগুলোর কাছ থেকে এখন যারা রিয়েল ইনভেস্টমেন্ট করতে চায় তারা কিন্তু যারা ভরসা, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।